বিশ্বনাথ দা, এই যারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, ন্যূনতম মাস্কটুকু পর্যন্ত নেই, এদের প্রাণের কি কোনো দাম নেই? দেখো, তোমার স্টুডিওতে একাধিক আধিকারিক, মানে দমকল দপ্তরের আধিকারিক এসে বলে গেছেন যে তার যে ধরনের ম্যান পাওয়ার থাকলে তারা পরিষেবাটা দিতে পারেন, সেই ম্যান পাওয়ার তাদের নেই। প্রায় 50% শর্টেজে তারা কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলার জন্য টাকা ব্যয় করেন, কিন্তু স্থায়ী কর্মী নিয়োগের জন্য তো টাকা ব্যয় করেন না। যে দমকলের যে আধুনিকীকরণের জন্য যে অর্থ খরচ করা দরকার, সেই খরচা তো উনি করছেন না। একদম দমকল দপ্তর কার্যত সেকেলে অবস্থায় পড়ে আছে। এবং সবচেয়ে বড় যেটা, পুরসভা যে দায়টা আছে, পুরসভাকে ফায়ার মানে প্রতিরোধ করবার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়ার কথা, সেই ব্যবস্থাগুলো তো পুরসভা নেয় না। এবং পুরসভায় ব্যাপক দুর্নীতির জন্য এই ব্যবস্থাগুলো তারা নিতে পারেন না। ফলে সব মিলে আমি তোমায় বলছি, গভর্নেন্সের প্রশ্ন যখন আসছে, তৃণমূল কংগ্রেস কিন্তু এই গভর্নেন্সের প্রশ্নে হেরে যাচ্ছে জন্য কিন্তু বারবার তারা কি করছে, যে আইডেন্টিটি পলিটিক্স এর সাহায্য নিচ্ছে। অর্থাৎ তাদের কাছে সুশাসন দেওয়ার থেকেও ওই মানে এনআরসি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাদের কাছে সুশাসন দেওয়ার থেকেও এসআইআর গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তা নিয়ে মিটিং মিছিল যত ব্যস্ত, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু সত্যি ততটা ব্যস্ত। সরকারের ওরিয়েন্টেশনটাই তো ভিন্ন, খেলা মেলা বিভিন্ন রকম সুবিধা বিতরণ করে কেবলমাত্র ভোটের বৈতরণী পার হও। কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যে নিয়োগ করা দরকার, স্থায়ী নিয়োগগুলো করা দরকার, সেগুলো তো সরকার করে না। যে ধরনের প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো দরকার দমকল দপ্তরে, সেগুলো তো করে না। পুরসভার যে নজরদারি থাকার কথা, সেগুলো তো পুরসভা করে না। তার ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা মানে এস্টাবলিশমেন্ট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস গভর্নেন্সের জায়গাটা শূন্য। তারা কেবলমাত্র ভোটের জয়ী হওয়ার জন্য কতগুলো আইডেন্টিটি ইস্যুকে সামনে রাখছে। যেমন এই মুহূর্তে এসআইআর কে সামনে রেখে যে কোনো ধরনের সরকারের প্রশাসন পরিচালনার যে ব্যবস্থাগুলো, যেগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ বারবার উঠছে, সেগুলোকে তারা কার্পেটের নিচে রাখতে চাইছে। তারা আরেকটা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে কেবলমাত্র এসআইআর এর উপর ভর করে। ফলে আমি তোমায় বলছি যে দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, সরকার পরিচালন অপেক্ষায় অনেক বেশি রাজনীতির উপর নির্ভর করছে, যার ফল কিন্তু প্রতিনিয়ত আমাদের ভুগতে হচ্ছে। একেবারে ফল কেন আমাদের ভুগতে হবে রাহুল দা? মানে আপনার নিশ্চয়ই মনে আছে, না থাকলে আমি একটু মনে করিয়ে দিই। এই কিছুদিন আগে জুন বা জুলাই মাসে লেগেছিল অরফান বাজারে আগুন। তারপরে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় কলকাতা পুরসভা ঘুরে দেখিয়েছিল, কোথাও মিটার বক্স খোলা রয়েছে, কোথাও একাধিক তার ঝুলে রয়েছে, ফায়ার ডিস্টিংগুইশার সেগুলোর ডেট ওভার হয়ে গেছে। তারপরেও প্রশাসনের হুঁশ ফিরল না। বিরোধীরা বারবার বলে কলকাতাকে যৌতুকগৃহ। অবস্থার তো বদল হওয়া দরকার। কেন প্রশাসনের নজরদারি থাকবে না? হ্যাঁ, অবশ্যই বললেন তো, উত্তর একটু সময় দেওয়া উচিত। প্রথম কথা, দেখো, গঠনমূলক সমালোচনা হতেই পারে, যেটা বলছো আমি তাতে আমার কোনো আপত্তি নেই। সমালোচনা হতেই পারে, কোথাও যদি সমস্যা থাকে সেটা মিটিয়ে নেওয়া সরকারের অবশ্য কর্তব্য। কিন্তু আমি শেষ করি, মাঝখানে 1 মিনিট বলি, আমি শেষ করি একটু প্লিজ। ভালো কথাটাও বলতে হবে, খারাপ কথাটাও বলতে হবে। আজকে দাঁড়িয়ে এতগুলো কথা বললো, আজকে পৌরসভা যখন কোনো ফায়ারের লাইসেন্সের অনুমোদন দেয় বা দমকল অনুমোদন দেয়, তাতে 2 রকম পার্সিয়াল এনওসি হয়। একটা পার্সিয়াল এনওসি হয়, একটা ফুল এনওসি হয়। পার্সিয়াল এনওসির পরে আমি শেষ করি, মাঝখানে তো বলিনি অল্প, আমি শুনতে বলতেই খালি উত্তরটা দেখা তো বলতে বলেছো প্লিজ। এই তো অসভ্যতা, বলতে দিতে হবে তো ভাই, বললে কি আসলে না আপনি একটা সভ্য প্লিজ ভাই বলার সময় বলতে দেবেন। প্রথম কথা পার্সিয়াল এনওসি, এবং তারপরে ডিস্ট্রিবিউশন বা ফায়ার ডোর বলো, যেটা বলো, সেটাকে ইন্সপেকশন করার পরেই আজকে কলকাতা পৌরসভার একটা বাড়ি দেখাতে পারবেন এবার এখানে ফায়ার এনওসি নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি বলছো এটা এই বাড়িতে কি হয়েছে? কলকাতার কত পুরনো বাড়ি, প্রাচীন বাড়ি, বহু বাড়ি আছে যেখানে ব্যবসা বা কোন ধরনের নির্মাণ কার্য চলে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় ব্যবসা বন্ধ করে দেওয়া তো সমীচীন না। এবং সেখানে দাঁড়িয়ে যতটা সম্ভব ফায়ার বাঁচিয়ে যখন লাইসেন্স দেওয়া হয়, সঙ্গে এটাও বলা হয় আপনাদেরও সচেতনতা দরকার। আজকে দাঁড়িয়ে স্টিফেন কোর্টের কথা বললেন না, স্টিফেন হাউসে যখন ফায়ার ডোরটা আটকে গেছিল, সেখানে সচেতন হতে হবে। মানুষকে তো বলতে হবে, মৃত্যু হলে মানুষকে সচেতন হতে হবে না, বলবেন আগুন লাগলে সেই মানুষকে সচেতন হতে হবে। দিল্লির কথা বলিনি, আমি বোম্বের কথা বলিনি, যেখানে আগুন লেগে কত লোক মারা গেছে বলিনি। আমি বলতে চাইছি কলকাতার কথা। যদি দাঁড়িয়ে এখানে কলকাতা পৌরসভা বা দমকলে যে বললো যে বেহাল অবস্থা, একদম নয়।
এখানে পোলেটার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ইকুইপমেন্টস প্রতিদিন এই 1 বছরের মধ্যে প্রচুর কেনা হয়েছে, কয়েক কোটি টাকা মাল কেনা হয়েছে, এবং তার জন্য সেইগুলো ফাইট করতে পারছে না। যে ফাইটটা করতে পারছে এই প্রাচীন বাড়িতে সেই ইকুইপমেন্টস নিয়ে আজকে বললে লাভ নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিচ্ছে, সরকার সেটা করেছে। আজকে হয়নি কলকাতায় দাঁড়িয়ে যদি কোথাও গাফিলতি থাকে সেখানে দাঁড়িয়ে নাগরিকদের যত দোষ নাগরিকদের একদম বাজে কথা বললে হবে না। আমার প্রথম কথা হচ্ছে এই ওয়ার্ডটা যেখানে ঘটনাটা ঘটেছে এটা কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই 45 নম্বর ওয়ার্ডের মানচিত্রটা আমরা যদি একটু খুব ভালো করে দেখি, আমরা দেখব যে এইখানে পুরনো বাড়ি, অধিকাংশ বাড়ি আসলে গোডাউনে পরিণত হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা ছিলেন, পুরনো বাসিন্দা, তারা এলাকা ছেড়েছেন। যার জন্য যদি এই ভোটার লিস্ট নিয়ে খুব চর্চা করছি, তো ভোটার লিস্টের যদি আমরা দেখি কলকাতা পৌরসভার যে কটা ওয়ার্ডে হচ্ছে যে খুব কম ভোটার রয়েছে তার মধ্যে হচ্ছে 45 নম্বর ওয়ার্ড একটা। মানুষ এখানে সাধারণত রাত্রে থাকেন না। তাহলে এই যে বাড়িগুলো, প্রত্যেকটা বাড়িতে দোতলা, তিনতলা, চারতলা বাড়ি, এবং এই বাড়িগুলো পুরনো দিনের বাড়ি, সেখানে ইলেকট্রিকের তার একেবারে কাকের বাসার মতন করে জমে আছে। এর সাথে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে গোটা এলাকাটা জুড়ে এই যে ব্যবসা বাণিজ্য চলে, প্রত্যেক দিন চলে ব্যবসা বাণিজ্য এইখানে, আরে কি মুশকিল। এবার হচ্ছে যে এই যে ব্যবসা বাণিজ্য চলে, এই ব্যবসা বাণিজ্যকে সুরক্ষা দেওয়ার দায় কার? সুরক্ষা দেওয়ার দায় হচ্ছে যে সরকার, পৌরসভা, তাদের নিতে হবে। এই গোটা ঘটনাটার সাথে আসলে 3টে ডিপার্টমেন্ট জড়িত। একটা হচ্ছে পৌরসভা, তার হচ্ছে নেগলিজেন্সি আছে দিনের পর দিন, এই সমস্ত অডিট করার থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে, ফায়ার অডিট, দমকল বিভাগ, এবং তার সাথে বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তর দিনের পর দিন দেখে না এখানে কি অবস্থায় রয়েছে বাড়িগুলো না রয়েছে, এখানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, ওয়্যারিং কি অবস্থায় আছে না আছে, এই সম্পর্কে যা যা ওদের করার কথা। বামামলে সত্যি এত নজরদারি ছিল কিনা সেটা নিয়ে শাসক দল প্রশ্ন তুলতেই পারে, কিন্তু দেখুন বারবার এই একের পর এক অগ্নিকাণ্ড, কেন শিক্ষা নিচ্ছে না প্রশাসন, এই প্রশ্নটা রইল। এরপর বিরতির পর ফিরে এসে আমাদের যে খবরে নজর থাকবে, চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলেই, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চও। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় বহাল রাখলো বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। 24শে সেপ্টেম্বরের নির্দেশ বহাল রইল ডিভিশন বেঞ্চও। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো। আরজিকর মেডিকেলের কলেজ হাসপাতালের বদলে রায়গঞ্জ মেডিকেল কলেজে তাকে পোস্টিং দেওয়া হয়। এসওপি নিয়ে প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। আমাদের যে সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং নিয়ে আমরা যে অন্যায় এবং অস্বচ্ছতার দাবি রেখেছিলাম, সেই দাবি নিয়ে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম যে ন্যায় বিচারের দাবিতে। সেখানে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল যে অনিকেত এবং আমার পোস্টিংয়ের ক্ষেত্রে আরজি করে রাখার ক্ষেত্রে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চও আজকে সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায় বহাল রাখে, অর্থাৎ আরজি করে আমার পোস্টিং দিতে হবে। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ প্রথমে জুরিসডিকশনের প্রশ্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে মেরিটের প্রশ্নে পরপর 4বার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে জয়ের পর রাজ্য সরকার আশা করব এরপর আমার যে আরজি করের পোস্টিং, সেই আরজি করের পোস্টিং পুনর্বহাল করবে অতি দ্রুততার সাথে, এই আশা রাখি।